পরবর্তী 15 বছরে ব্রিক্সকে আরো গঠনমূলক হতে হবে। ত্রয়োদশ ব্রিক্স শিখর সম্মেলনে সভাপতির ভাষণে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজস্থানের বাড়মেরে বায়ুসেনার জরুরি অবতরণ ক্ষেত্রের উদ্বোধন। নতুন অবতরণ ক্ষেত্র দেশের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করবে বললেন রাজনাথ সিং। কাজে আরো স্বচ্ছতা আনতে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক আগামী 100 দিনের কর্মসূচি ঘোষণা করল। আগরতলা সহ 4টি বিমানবন্দরের আধুনিকীকরণ। দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্রমতালিকা প্রকাশ করল কেন্দ্র। ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে কলকাতা উঠে এসেছে 4র্থ স্থানে। অসমের জোরহাটে নিমাতি ঘাটের কাছে দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উদ্ধার কাজ অব্যাহত। নমস্কার, সংবাদ প্রবাহে আপনাদের সকলকে স্বাগত জানাই। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ত্রয়োদশ ব্রিক্স শিখর সম্মেলনে ভার্চুয়ালি সভাপতিত্ব করলেন। এবারে সম্মেলনের মূল ভাবনা হল ব্রিক্স অ্যাট 15, ধারাবাহিক জোটবদ্ধ ও ঐকমত্যের জন্য আন্তঃব্রিক্স সহযোগিতা। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা এবং ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বোলসোনারো এই সম্মেলনে উপস্থিত আছেন। প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, ভারতকে ব্রিক্স শিখর সম্মেলনে সভাপতিত্ব করার জন্য অন্য দেশগুলি যেভাবে সহযোগিতা করেছে তার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানাচ্ছেন। উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আগামী 15 বছরে ব্রিক্সকে আরও গঠনমূলক ভূমিকা গ্রহণ করতে হবে। কোভিড অতিমারির এই সময়েও ব্রিক্সভুক্ত দেশগুলি 150টিরও বেশি বৈঠক করেছে। এর মধ্যে 20টি ছিল মন্ত্রী পর্যায়ের। ডিজিটাল হেলথ কনফারেন্সের আয়োজন করা হয়েছে। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উদ্ভাবনী পদক্ষেপ হিসেবে সকলের জন্য স্বাস্থ্যের ব্যাপারটিকে গুরুত্ব দেওয়া সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী তার ভাষণে গ্রিন ট্যুরিজমের বিষয়টিও উল্লেখ করেন। इस वर्ष कोविड की व्यवस्थाओं के बावजूद 150 से अधिक ब्रिक्स बैठकें और कार्यक्रम आयोजित किए गए, जिनमें से 20 से अधिक मंत्री स्तर पर थे। परंपरागत क्षेत्रों में सहयोग बढ़ाने के साथ हमने ब्रिक्स एजेंडा का विस्तार करने का भी प्रयत्न किया। इस संदर्भ में इस साल ब्रिक्स ने कई फर्स्ट हासिल किए, यानी कई चीजें पहली बार हुई। हाल ही में पहले ब्रिक्स डिजिटल हेल्थ सम्मेलन का आयोजन हुआ। टेक्नोलॉजी की मदद से हेल्थ एक्सेस बढ़ाने के लिए यह एक इनोवेटिव कदम है। हमने ब्रिक्स काउंटर टेररिज्म एक्शन प्लान भी एडॉप्ट किया है। हमारी अंतरिक्ष एजेंसियों के बीच रिमोट सेंसिंग सैटेलाइट कॉन्स्टेलेशन समझौते से सहयोग का एक नया अध्याय शुरू हो रहा है। हमारे कस्टम्स विभागों के बीच सहयोग से इंट्रा ब्रिक्स व्यापार आसान होगा। एक वर्चुअल नेटवर्क के रूप में ब्रिक्स वैक्सीनेशन अनुसंधान और विकास केंद्र शुरू करने पर भी सहमति बनी है। ब्रिक्स अलायंस ऑन ग्रीन टूरिज्म एक और नई पहल है। एक्सेलेंसीज, इन सभी नए इनिशिएटिव्स ने न सिर्फ हमारे नागरिकों को लाभ मिलेगा, हमारा ब्रिक्स संगठन भी आने वाले समय में प्रासंगिक रहेगा। রাজস্থানের বাড়মেরের কাছে 925A জাতীয় সড়কের উপর জরুরি ভিত্তিতে যুদ্ধবিমান অবতরণ ক্ষেত্রের উদ্বোধন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় সড়ক ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি। উপস্থিত ছিলেন চিফ অব দ্য ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল RKS ভাদৌরিয়া প্রমুখ। সুখোই 30 MKI যুদ্ধবিমানের জরুরি অবতরণের মহড়া হয়। ভারতমালা পরিযোজনার আওতায় এটি নির্মাণ করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ভারত। তিনি আত্মনির্ভর ভারতের পক্ষেও সওয়াল করেন। आज देश आजादी का यह अमृत महोत्सव मना रहा है। साथ ही
1971 का युद्ध जिसमें हम लोगों ने विजय हासिल की थी, उसका यह स्वर्णिम वर्ष भी यह देश मना रहा है। और आज जहां पर खड़े होकर हम अपना विचार व्यक्त कर रहे हैं, यह स्थान भी 1971 की विजय का यह साक्षी रहा है। और ऐसे में इमरजेंसी लैंडिंग फील्ड का निर्माण मन में तो उत्साह पैदा करता ही है, साथ ही सुरक्षा के प्रति भी मन के अंदर एक विश्वास का भाव पैदा करता है, एक सेंस ऑफ कॉन्फिडेंस पैदा करता है। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কাজে স্বচ্ছতা আনতে আজ তার মন্ত্রকের আগামী 100 দিনের কর্মসূচি ঘোষণা করেন। সাংবাদিকদের শ্রী সিন্ধিয়া বলেন, কুশিনগ, দেরাদুন, আগরতলা ও গ্রেটার নয়ডার জেওয়ার বিমানবন্দরকে উন্নতি করা হবে। এর পাশাপাশি 50টি নতুন রুটে বিমান চালানোর পরিকল্পনা রয়েছে। कि ये 100 दिन की कार्य योजना अकेले मंत्रालय की नहीं, मंत्रालय के साथ साथ प्रधानमंत्री जी की सोच और विचारधारा, उनका एक व्यापक दृष्टिकोण इस मंत्रालय के लिए, इस क्षेत्र के लिए, और उसके साथ साथ जो भी हमारे सभी स्टेक होल्डर्स हैं, और हमारे स्टेक होल्डर्स केवल एयरलाइंस, एयरपोर्ट ऑपरेटर्स नहीं, लेकिन नागर विमानन क्षेत्र में एक पूरा इकोसिस्टम है। एयरलाइंस के साथ, एयरपोर्ट ऑपरेटर्स के साथ हम लोगों के एमआरओज हैं, जहां मेंटेनेंस होता है, रिपेयर होता है, ओवरऑल होता है। हमारे उड़ियन प्रशिक्षण संस्थाएं हैं, फ्लाइंग ट्रेनिंग ऑर्गेनाइजेशंस हैं, हमारा कार्गो सेक्टर है, हमारा ग्राउंड हैंडलिंग सेक्टर है, हमारा एयरक्राफ्ट मैन्युफैक्चरिंग का सेक्टर है, हमारा हेलीकॉप्टर का क्षेत्र है। इन सभी के साथ साथ हर एक क्षेत्र के लिए एक अलग एडवाइजरी ग्रुप हमने अपने मंत्रालय में बनाया है। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ 6টি রাজ্যের 7টি রাজ্যসভা আসনের উপনির্বাচনের দিন ঘোষণা করেছে। আগামী 4 অক্টোবর ভোট নেওয়া হবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে 15 সেপ্টেম্বর। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 22 সেপ্টেম্বর। পশ্চিমবঙ্গের মানুষ ভূঁইয়া, অসমের বিশ্বজিৎ দৈমারি, তামিলনাড়ুর কেপি মনুসামি এবং আর.ওয়াই থিলিঙ্গাম তাদের আসন থেকে ইস্তফা দেন। মহারাষ্ট্রের রাজীব সাতাভের মৃত্যু হওয়ায় রাজ্যসভার ওই আসনটি শূন্য হয়। থাওয়ার চাঁদ গেহলট কর্ণাটকের রাজ্যপাল হয়ে যাওয়ায় মধ্যপ্রদেশ থেকেও উচ্চকক্ষের একটি আসন শূন্য হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির 2021 সালের ক্রমতালিকা প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলির ক্রমতালিকা প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্রমতালিকায় দেশের সেরা 10টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 4র্থ স্থানে রয়েছে কলকাতা। যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে 8ম স্থানে। উল্লেখ্য, গত বছর এই তালিকায় কলকাতা বিশ্ববিদ্যালয় 10ম এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় একাদশ স্থানে ছিল। অন্যদিকে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে আইআইটি খড়গপুর 5ম স্থান দখল করেছে। মহাবিদ্যালয়গুলির মধ্যে ক্রমতালিকায় কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ 4র্থ এবং হাওড়া রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির 5ম স্থানে রয়েছে। দেশে এ পর্যন্ত 72 কোটিরও বেশি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ বলেন, দেশের টিকাকরণে আরও জোর দেওয়া হয়েছে। গত কয়েকদিনে দৈনিক 1 কোটিরও বেশি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়। সিকিম, দাদরা নগর হাভেলি ও হিমাচল প্রদেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে 100% টিকাকরণ সম্ভব হয়েছে। দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত 43,263 জন। একদিনে সুস্থ হয়েছেন 40,567। আরোগ্যের হার 97.48%। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 3,93,614 জন। 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 338 জনের। রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 724 জন। আজ সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, একই সময়ে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা 758, মৃত্যু হয়েছে 8 জনের। বর্তমানে চিকিৎসাধীন 8,246। আরোগ্যের হার বেড়ে দাঁড়িয়েছে 98.28%। আক্রান্তের সংখ্যা শীর্ষে রয়েছে কলকাতা। 118 জনের শরীরে রোগের উপসর্গ ধরা পড়েছে।
কাঁকুড়গাছিতে নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দেহ আজ 4 মাস পরে হাসপাতাল থেকে তার বাড়িতে আনা হলে শোকের ছায়া নেমে আসে। গত 2রা মে নির্বাচনে ফল প্রকাশের দিন অভিজিৎকে দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে, তার ফলে তার মৃত্যু হয়। আদালতের অনুমতি নিয়ে আজ এনআরএস হাসপাতাল থেকে দেহ নেন অভিজিতের দাদা। উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং, সজল ঘোষ, প্রিয়াঙ্কা টিব্রেওয়াল প্রমুখ। দেহ হস্তান্তরে দেরি নিয়ে পুলিশের সঙ্গে তাঁদের বচসা হয়। এক বিজেপি নেতা সিভিক ভলেন্টিয়ারকে চড় মারে বলে অভিযোগ। অন্যদিকে বিশ্বজিতের অভিযোগ, দেহ যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি। এনআরএস মেডিকেল কলেজের থেকে আজ রাজ্য বিজেপি সদর কার্যালয়ে দেহ নিয়ে যাওয়া হয়। নিহত বিজেপি কর্মীর প্রতি শেষ শ্রদ্ধা জানালেন রাজ্য বিজেপি সভাপতি, সাংসদ দিলীপ ঘোষ, রাহুল সিনহা, সায়ন্তন বসু প্রমুখ নেতৃবৃন্দ। হাসপাতালে অভিজিতের দেহ হস্তান্তরকে কেন্দ্র করে বচসা ও ধস্তাধস্তির সময়ে এক বিজেপি কর্মী সিভিক ভলেন্টিয়ারকে চড় মারার ঘটনায় মন্তব্য করতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, এর মধ্যে তিনি অন্যায় কিছু দেখছে না, পুলিশ অমানবিক আচরণ করেছে। জানি না কি হয়েছে, কিন্তু যদি আমাদের সে একজন এমএলএ ক্যান্ডিডেট, তার সঙ্গে পুলিশ যদি দুর্ব্যবহার করে, তাকে তুই তোকারি করে, তারও প্রতিবাদ করার অধিকার আছে। পুলিশ টিএমসির ক্যাডার যদি হয়ে যায় তো ক্যাডারের মতো ব্যবহার পাবে। শেষ মুহূর্তেও কি যে কোনো মতো আটকানোর চেষ্টা করা হয়? শেষ পর্যন্ত আটকানো হয়েছে, বডি দিতে গিয়ে তো দেরি করা হয়েছে। 2 ঘন্টা দাঁড়িয়ে আছেন আমাদের নেতারা, তাদেরকে হসপিটালে ঢুকতে বাধ্য হয়েছে আমাদের এমপি অর্জুন সিং এর মতো নেতাদেরকে। ওখানে যাচ্ছেন যখন, তখন ডেড বডি নিতে গিয়ে ধাক্কাধাক্কি করা হয়েছে, কি বাকি রাখা হয়েছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি লড়াই করছে, প্রত্যেকটি ন্যায়ের জন্য লড়াই করবে, শেষ পর্যন্ত লড়াই। সিভিক ভলেন্টিয়ারকে চড় মারা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, একজন মানুষের ব্যবহারই তার পরিচয়। আজকের ঘটনা থেকে বোঝা যায় বিজেপি যদি ক্ষমতায় আসতো তাহলে তারা কি করত। যে যেমন সে তেমন, আপনার ব্যবহার আপনার পরিচয়। অর্থাৎ যদি বিজেপি আসতো, কত অফিসার চড় খেত, কত অফিসার গালাগালি খেত। ভাগ্যিস আসেনি, তাই আর কি করে চড় খেতে হয়েছে একটা নেতাকে দিয়ে, এবং সেটা আবার পার্টির প্রধান সেটাকে সমর্থন করছে। এটা আমরা কিছু বলবো না, মানুষ বুঝতে পারছে যে কাদের হাত থেকে বেঁচেছে বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। শীঘ্রই বিজেপির শীর্ষ নেতৃত্ব ওই কেন্দ্রের প্রার্থী ঘোষণা করবে। দিলীপ ঘোষ ভবানীপুর কেন্দ্র সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের পরাজয়ের কথা ভুলে গেছেন, তাই ভবানীপুর থেকে 24-এর শুরু বলে স্লোগান তুলেছেন। তো তাড়াতাড়ি নন্দীগ্রাম ভুলে গেলেন, আবার শুরু হবে ভবানীপুর থেকে। শুরু তো হয়েছিল, পালিয়ে গেছিলেন কেন? বুঝিয়ে দিয়েছে মেদিনীপুরের লোক কার দম কতটা। সেজন্য যদি নন্দীগ্রামে হতে পারে, ভবানীপুরও হতে পারে। ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় পার্টি, তার একটা নীতি রীতি পদ্ধতি আছে, সিস্টেম আছে, সেই অনুযায়ী এগোয়। দেরি হোক আগে হোক কিছু নাই, পার্টির নির্বাচন প্রচারে নেমে পড়েছে। ডিক্লেয়ার যে সময় দেওয়া আছে তার মধ্যে ক্যান্ডিডেট ডিক্লেয়ার হবে, নমিনেশনও হবে এবং লড়াইও হবে। ভবানীপুর কেন্দ্র নিয়ে ফিরহাদ হাকিম জানিয়েছেন, এই কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব, সেখান থেকে বিপুল ভোটে জয়যুক্ত হবেন তিনি। এটা সবাই জানে, ভবানীপুর নির্বাচনে মুখ্যমন্ত্রীর কেন্দ্র, এবং ভবানীপুর নির্বাচনের ফল সবাই জানে। ভবানীপুরের মানুষ উগ্রীব হয়ে রয়েছে কবে 30 তারিখে মুখ্যমন্ত্রীকে ভোট দেয়। সুতরাং যে দাঁড়াবে নিজেকে হাস্যস্কর করতে নিশ্চয়ই মানুষ চায়। উত্তর 24 পরগনার কামারহাটির ডায়রিয়া পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে, তবে সেখানকার 1 থেকে 7 নম্বর ওয়ার্ডে মূলত আক্রান্তের খবর মিলেছে। পুরসভার পক্ষ থেকে জল জীবাণুমুক্ত করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করছেন। দেওয়া হচ্ছে হ্যালোজেন ট্যাবলেট, ওআরএস। ডায়রিয়া মোকাবিলায় স্বাস্থ্য দপ্তরের নির্দেশাবলী বাংলা, ইংরেজি, হিন্দি ও উর্দু ভাষায় বাড়ি বাড়ি দেওয়া হবে। পরিস্থিতি খতিয়ে দেখতে আজ রাজ্যের জনস্বাস্থ্য বিভাগের যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা দীপঙ্কর মাঝির নেতৃত্বে স্বাস্থ্য দপ্তরের 6 সদস্যের এক প্রতিনিধি দল সাগর দত্ত হাসপাতালে গিয়ে পরিস্থিতি দেখার পর বৈঠক করেন। দীপঙ্কর মাঝি সাংবাদিকদের বলেন, জলের নমুনা পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত ডায়রিয়ার কারণ বলা সম্ভব নয়। অবশ্যই নিয়ন্ত্রণে। কতজন আজকে হয়েছে সেগুলো লোকাল প্রশাসন বলবেন। লোকাল প্রশাসন এই সমস্ত কত আক্রান্ত কত মৃত্যু সেগুলো বলবেন। হয়েছে বলে এখনো জানতে পারছেন আপনারা?
সেটাই তো দেখবার জন্য পরীক্ষা নিরীক্ষা গেছে, সেগুলো আসুক। জেলাশাসক সুমিত গুপ্তা সাংবাদিকদের বলেন, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে 2 জন মারা গিয়েছেন, 124 জন বর্তমানে সাগর দত্ত হাসপাতালে চিকিৎসাধীন। না, আপাতত আমাদের যা খবর রয়েছে 2 লোক এখানে মারা গেছে, আপাতত যা খবর রয়েছে। না না, সেটা দুজনই অ্যাডাল্ট, দুটোই মানে আমার পুরো শিশুকেও মারা যায়, মানে ভর্তি আছে এখনো প্রায় 120 120 ওরকমই লোক এখন ভর্তি আছে। চিকিৎসকের অভাবে ব্যাপক সমস্যায় পড়েছেন পুরুলিয়ার মানবাজার ব্লকের পায়রাচালি এলাকার মানুষজন। এখানকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটিতে গত 2 মাস ধরে নেই কোনো চিকিৎসক। স্থানীয়রা দ্রুত চিকিৎসক নিয়োগের দাবি তুলেছেন। পুরুলিয়া জেলার মানবাজার মহকুমার এক প্রত্যন্ত এলাকা পায়রাচালি। এখানকার উপস্বাস্থ্য কেন্দ্রটিতে গত প্রায় 2 মাস ধরে নেই চিকিৎসক। এজন্য স্বাস্থ্য পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। আদিবাসী অধ্যুষিত এই এলাকায় বহু গ্রাম এই হাসপাতালটির ওপর নির্ভরশীল। বেশিরভাগ মানুষ দরিদ্র হওয়ায় পুরুলিয়া বা বাঁকুড়া শহরে গিয়ে চিকিৎসা করাবার সামর্থ্য তাদের নেই। স্থানীয় মানুষ এবং হাসপাতাল কর্মীরা বলেন, চিকিৎসক না থাকার কারণে এখন ন্যূনতম পরিষেবাও পাওয়া যাচ্ছে না। অথচ আগে এখানে প্রতিদিন প্রায় 200 রোগী চিকিৎসা পেতেন। সব থেকে বেশি সমস্যায় পড়েছেন গর্ভবতী মায়েরা। তাদের স্বাস্থ্য পরীক্ষার সাথে সাথে হাসপাতালে প্রসব করানো সম্ভব হচ্ছে না। সবাই সমস্যা হচ্ছে আমাদের, মানে এখানে অনেক দূরে হসপিটাল, সেখানেও যেতে পারছি না। আর এদিকে বাঁকুড়া, এদিকে মানবাজার, এদিকে পুরুলিয়া, সামনে আমাদের আশেপাশে ডাক্তার ছিল, সে তো মারা গেছে। ও মারা যাওয়ার পর থেকে আমাদের খুবই সমস্যা, ডেলিভারি কিংবা এমার্জেন্ট। কি চাইছো তোমরা এখন? আমরা যাতে তাড়াতাড়ি ডাক্তারবাবু এখানে এলে আরো ভালো হবে। এখানে ডাক্তারবাবু থাকাকালীন 200 পার হয়ে যেত পেশেন্টে, এখন কিন্তু সেটা অনেক কমে গেছে, প্রায় 40-42 এইরকম পেশেন্ট হচ্ছে। পেশেন্টের সংখ্যা কমে গেছে, আগের থেকে অনেক কম। এখন আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারবাবু এখানে পোস্টিং করুক। কেন্দ্রীয় মন্ত্রিসভা বস্ত্রশিল্প ক্ষেত্রের নির্দিষ্ট অংশের জন্য উৎপাদন ভিত্তিক উৎসাহ ভাতার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। 5 বছরে 10,683 কোটি টাকার বরাদ্দ করা হবে এই খাতে। কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানালো কলকাতায় বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত শিল্পপতিরা। ভারতের অন্যতম টেক্সটাইল উদ্যোগপতি অনিল বুচাসিয়া জানান, কেন্দ্রের এই নতুন প্রকল্পের ফলে প্রভূত উন্নতি হবে এই ক্ষেত্রে। আগামী দিনে বস্ত্রশিল্পকে আলোর দিশা দেখাতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। এই নতুন স্কিমটা আমি সবাইকে বলবো, ইট ইজ আ ভেরি এনকারেজিং স্কিম। আপনারা সবাই এর বেনিফিট পাবেন। এই স্কিমে মেনলি আছে ম্যানমেড ফিলামেন্ট, তার প্রোডাকশনটা, যা তার র মেটেরিয়াল যে এখন চায়না থেকে ইম্পোর্ট হয়, বিভিন্ন কান্ট্রি থেকে ইম্পোর্ট হয়, তার সাবস্টিটিউশন হবে। আর এখানে তো অনেক বড় ব্যবসায় আছে গার্মেন্টিংয়ের। এখানেও গার্মেন্টিংয়ের ডোমেস্টিক মার্কেটের জন্য হচ্ছে আর এক্সপোর্টের জন্য হচ্ছে। এক্সপোর্টের জন্য ওয়ার্কওয়্যার হচ্ছে। ক্যালকাটা ইজ দ্য বিগেস্ট সেন্টার ফর ওয়ার্কওয়্যার, অ্যান্ড ওয়ার্কওয়্যারে আমরা অনেক রকমের টেকনিক্যাল টেক্সটাইলস ইউজ করি আর ম্যানমেড ফিলামেন্টটা ইউজ করি। আর ডোমেস্টিক মার্কেটের ক্ষেত্রেও অনেক ম্যানমেড ফিলামেন্ট ইউজ করা হয়, দ্য ফ্যাব্রিক ফর উইচ ইজ বিং ইম্পোর্টেড ফ্রম চায়না। তো এটা দিস উইল সাবস্টিটিউট দ্য ফ্যাব্রিক, এটা কস্ট অফ প্রোডাকশন চিপ হবে, অ্যাভেলেবিলিটি ইজি হবে। বেঙ্গলের ক্ষেত্রে তো খুবই ভালো আছে, বিকজ গার্মেন্ট ইজ আ ভেরি ভেরি হিউজ পার্ট অফ আওয়ার ইকোনমিক অ্যাক্টিভিটি। নদিয়ায় আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে বিএসএফ এর সেক্টর হেডকোয়ার্টারে এক দৌড়ের আয়োজন করা হয়। একটি প্রতিবেদন। আজাদি কা অমৃত কর্মসূচির অংশ হিসাবে বিএসএফ এর সেক্টর হেডকোয়ার্টার কৃষ্ণনগরের পক্ষ থেকে 10 কিলোমিটার ব্যাপী ফিট ইন্ডিয়া ফ্রিডম রানের আয়োজন হয়। বিএসএফ এর পদস্থ কর্তা, জওয়ান, বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ স্থানীয় মানুষজন দৌড়ে অংশ নেয়। শরীরকে সুস্থ ও সবল রাখতে জীবনে শারীরিক ক্রিয়াকলাপ অন্তর্ভুক্ত করবার এই প্রচার অভিযানের ফলে স্থানীয় নাগরিকরাও অনুপ্রাণিত হয়। এদিন কৃষ্ণনগরের শিমুলতলায় কেন্দ্রীয় বিদ্যালয় থেকে দৌড় শুরু হয়, চলে শ্যামপুর পর্যন্ত। দৌড়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। পুরস্কার স্বরূপ 5,000, 3,000 ও 2,000 টাকার চেক 3 জনের হাতে তুলে দেন ডিআইজি অম্বরীশ আরিয়া।
পুরস্কার পেয়ে খুশি দৌড়ে অংশগ্রহণকারীরা। আমার নাম উজ্জ্বল ঘোষ, আমি ফুলদিয়া নতুন বোচা থেকে এসেছি। তা এখানে বিএসএফ এর ক্যাম্পে দৌড়ে খুবই ভালো লাগলো। পুরস্কার 5,000 টাকা দিল, ফার্স্ট প্রাইজ। শিবশঙ্কর বিশ্বাস, আমি বিএসএফ ফিট ইন্ডিয়া নামে অংশগ্রহণ করে খুব খুশি হয়েছি। আমি 2,000 টাকা পুরস্কার পেয়েছি। কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। পরে ডিআইজি অম্বরীশ আরিয়া বলেন, শরীরকে সুস্থ রাখতে শারীরিক ক্রিয়াকলাপ প্রয়োজন। आज़ादी के महोत्सव के अवसर पर 10 किलोमीटर दौड़ का आयोजन किया गया, जिसमें बीएसएफ के जवानों के साथ साथ यहाँ की जो सिविल पॉपुलेशन है, बॉर्डर एरिया की जो जनता है, उन्होंने बढ़ चढ़ कर हिस्सा लिया। और इस दौड़ का मकसद था जो फिटनेस का जो मंत्र है उसका सभी जवानों के साथ साथ यहाँ की जो बॉर्डर की आम जनता है उसमें एक प्रचार करना कि फिटनेस हम सब लोगों के लिए बहुत ज़रूरी है। और हमारा प्रयत्न ये रहना चाहिए कि हम लोग डेली कुछ ना कुछ ऐसी एक्सरसाइज करें ताकि हम लोग हमेशा फिट रहें। নদিয়ার কৃষ্ণনগর থেকে অনুপম মদক, দূরদর্শন সংবাদ। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস অসংখ্য নির্ভীক সন্তানের বীরগাথার ইতিহাস। তারা তাদের জীবনের বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে দেশ ও মাতৃকাকে শৃঙ্খল মুক্ত করতে জীবনপণ করেছিলেন। স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী অর্জুনলাল শেঠি 1880 সালের 9 সেপ্টেম্বর আজকের দিনে জয়পুরে জন্মগ্রহণ করেন। তিনি একজন শিক্ষাবিদও ছিলেন। শ্রী শেঠি কালেক্টর পদ প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বলেছিলেন, যদি তাকে ব্রিটিশ প্রশাসনের জন্য কাজ করতে হয় তাহলে দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য কে কাজ করবে? 1907 সালে বর্ধমান জৈন বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তিনি। ওই প্রতিষ্ঠান স্বাধীনতা সংগ্রামীদের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। রাসবিহারী বসু তাঁকে রাজস্থানে সশস্ত্র বিপ্লবের দায়িত্ব প্রদান করেন। হার্ডিঞ্জের উপর হামলা তাঁরই মস্তিষ্ক প্রসূত। ইন্দোরের কল্যাণমাল মহাবিদ্যালয়ের প্রধান শিক্ষক থাকাকালীন তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল এবং 1922 সাল পর্যন্ত 6 বছরের জন্য তাঁর জেল হেফাজত হয়। 1923 সালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তাঁর ছেলে প্রকাশ। যোধপুরে অবিলম্বে আসার জন্য একটি টেলিগ্রাম পান অর্জুনলাল। একই সময়ে আরও একটি টেলিগ্রামে সশস্ত্র বিপ্লবীদের সঙ্গে দেখা করার অনুরোধ জানানো হয় তাঁকে। অসুস্থ ছেলেকে দেখতে যাওয়ার পরিবর্তে বৈঠকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। অর্জুনলাল শেঠির জীবনী এভাবেই ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে। 1943 সালের 9 সেপ্টেম্বর আজকের দিনে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করায় ফাঁসি দেওয়া হয়েছিল ভারত মাতার 4 বীর সন্তানকে। 1942 সালে ব্রিটিশদের কাছ থেকে এশিয়ার দক্ষিণ পূর্বাঞ্চল দখলে নিয়েছিল জাপানি বাহিনী। সেই সময় ভারতের ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ ও ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তরুণ ভারতীয়দের নিয়োগ করার সিদ্ধান্ত নেয় জাপানের সাহায্যে ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করার জন্য। 1942 সালের শেষে পরিষদের 20 জন প্রশিক্ষিত যুবক ভারতে প্রবেশ করে। প্রবেশের পরই সকলকে গ্রেপ্তার করা হয়েছিল। রাজার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য 4 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ভারত মাতার এই 4 বীর সন্তান হলেন ত্রিবাঙ্করের আব্দুল কাদের, ত্রিপুরার সত্যেন্দ্র চন্দ্র বর্ধন, কেরলের আনন্দন এবং পাঞ্জাবের ফৌজি সিং। বাবাকে লেখা আব্দুল কাদেরের শেষ সাহসী চিঠি এরকমই ছিল, আমার জন্য দুঃখ করো না। আমার মৃত্যুর প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে একদিন তুমি জানতে পারবে আমি কতটা শান্তভাবে ও সাহসিকতার সঙ্গে মৃত্যুর মুখোমুখি হয়েছিলাম। তখন তুমি গর্বিত ও খুশি হবে।
1918 সালের এই দিনেই পাঞ্জাবে জন্মগ্রহণ করেছিলেন গান্ধীবাদী স্বাধীনতা সংগ্রামী শম্ভু দত্ত শর্মা। 1942 সালে মাত্র 24 বছর বয়সে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি থেকে ইস্তফা দিয়ে মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনে সামিল হন তিনি। স্বাধীনতা সংগ্রামের সময় অনেকবার কারাগারে যেতে হয়েছিল শম্ভু দত্ত শর্মাকে। শর্মার দল গান্ধীবাদী সেবা ব্রিগেড নামে পরিচিত ছিল। 2016 সালের 15 এপ্রিল 97 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (1920 সালে আলিগড়ের মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের নাম পরিবর্তিত হয়ে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নামে আত্মপ্রকাশ করে। তাই আজকের দিনটি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। একদিকে আধুনিক শিক্ষার অগ্রগতি, অপরদিকে স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমেদ খান আসবাব বাঘাওয়াতি হিন্দ শীর্ষক একটি বই প্রকাশ করেছিলেন। সেই বইয়ে ব্রিটিশ শাসনের সমালোচনা করেছিলেন তিনি। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো করে পরবর্তীকালে ভারতের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যেমন মৌলানা হযরত মোহানি, রাজা মহেন্দ্র প্রতাপ, আলী ব্রাদার্স, খান আব্দুল গফ্ফর খান, এমন অনেকেই। রাজা মহেন্দ্র প্রতাপ সিং জার্মানিতে গিয়েছিলেন এবং 1915 সালে আফগানিস্তানে নির্বাসিত সরকার প্রতিষ্ঠার চিন্তাভাবনা করেছিলেন। এটি ছিল স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি বৈপ্লবিক পদক্ষেপ। মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রথম অসহযোগের অভ্যুত্থান হয়েছিল। এ বিষয়ে অবগত হয়ে আলিগড়ে যান মহাত্মা গান্ধী ও আলী ব্রাদার্স। তাঁরা শিক্ষার্থীদের কাছে সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান বয়কট করার আহ্বান জানান। ক্যাপ্টেন আব্বাস আলী, যিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, তিনি সেই সমস্ত ভারতীয়দের মধ্যে একজন যিনি ভারতের স্বাধীনতার জন্য মালায়ায় ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে যোগ দিয়েছিলেন। অসমে ব্রহ্মপুত্র নদী জোরহাটের নিমাতি ঘাটের কাছে নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত 87 জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ 2 জন। এনডিআরএফ এবং এসডিআরএফ এর সহায়তায় স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ চালাচ্ছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ ঘটনাস্থলে যান। তিনি জানান, ওই দুটি নৌকায় কতজন যাত্রী ছিল তা এখনো স্পষ্ট নয়। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমের নৌকাডুবির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে। তার এক টুইটে তিনি জানিয়েছেন, উদ্ধার কাজে সব রকম প্রয়াস চলছে। তিনি সকলের সুরক্ষা ও সুস্বাস্থ্য কামনা করেছেন। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার। পরবর্তী 15 বছরে ব্রিক্সকে আরও গঠনমূলক হতে হবে। ত্রয়োদশ ব্রিক্স শিখর সম্মেলনে সভাপতির ভাষণে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।